নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। ঘড়ি কাটার সঙ্গে 7টা, সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। বিচারের বাণী নীরবে নিবৃত্তে 1 মাস পেরিয়ে গিয়েও কাছে এখনো পর্যন্ত বিচার পাওয়া যায়। আপনাদের লেটেস্ট আপডেটগুলো শুধু একটু আগে দিয়ে রাখবো। এখনো পর্যন্ত যে আপডেট রয়েছে স্বাস্থ্য দপ্তরের সামনে ইতিমধ্যে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডক্টরসরা। তাদের দাবি রয়েছে, নানান রকম দাবি রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি গতকালই বলেছেন টিম যে অপারেশনে দেখা করতে নবান্নে কথা বলতে এখন ঠিক কি আপডেট রয়েছে আপনাদের সামনে পরপর ব্যাক টু ব্যাক করার চেষ্টা করবো। কিন্তু তার আগে অনেকগুলো বিষয় আপনাদের সামনে তুলে ধরা দরকার। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই বলেছিলেন গতকাল বিকেল 5টার মধ্যে সমস্ত জুনিয়র ডক্টরসদের কর্মবিরতি থেকে সরে আসতে হবে। ইতিমধ্যে জুনিয়র ডক্টরসরা অবস্থান চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন কোনো মতেই তারা এই আন্দোলন থেকে সরে আসবে না, কর্মবিরতি তারা চালিয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে তারা বিচারের জন্যে রাজপথে নেমেছেন এবং এই রাজপথের দখল তারা চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত তারা জাস্টিস পাচ্ছেন। আর ঠিক সেই জায়গায় অল ইন্ডিয়া ডক্টরস ফোরামের পক্ষ থেকে বলা হচ্ছে জুনিয়র ডক্টরসদের গায়ে এক ফোঁটাও আঁচ এলে তারা কোনোভাবেই ছেড়ে দেবেন না এবং কড়া বার্তাও পেতে পারে। বৈঠক চলাকালীন অবস্থাতে বৈঠক থেকে কিছু বেরিয়ে আসতে পারে সারমর্ম, যা নিশ্চয়ই এই যাবতীয় বিষয়ের কোনো ঘেরাটোপকে ঠিক করতে পারে। আর ঠিক সে জায়গায় আপনাদের সামনে প্রথম টেক্সট রাখার চেষ্টা করব, যেখানে তারা কি দাবি তুলেছে তা আপনাদের সামনে রাখছি। নবান্ন বৈঠকের আগে 4 শর্ত জুনিয়র ডাক্তারদের, অন্তত 30 জন প্রতিনিধি সেখানে যেতে পারেন। পুরো বৈঠক লাইভ সম্প্রসারণ করতে হবে। শুধু 5 দফা দাবি নিয়েই আলোচনা করতে হবে। কি সেই 5 দফা দাবি আপনাদের সামনে রাখার চেষ্টা করবো। এরপরে রাজ্যের মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকতে হবে বৈঠকে, অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রীর কথা বলছেন। অন্তত 30 জন প্রতিনিধিকে যেতে দিতে হবে নবান্নে। সামনে রাখার চেষ্টা করলাম নবান্নর বৈঠকে মূলত জুনিয়র ডক্টরসরা কি দাবি তুলছেন, কি দফায় কথা বলবেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে কথা বলতে চাইবেন কিনা সেটাও পরবর্তীতে দেখার। কিন্তু তার আগে আজ আপনাদের জন্য ডিসক্লেমার রাখবো। আজ এই প্যানেল ডিসকাশনে কোনো রকম রাজনীতিপরায়ণ কোনো লোক নেই, কোনো ব্যক্তি থাকছেন না। মূলত 2 জন ডক্টরসদের নিয়ে আমরা আলোচনা পর্ব নিয়ে যাব আগামী 1 ঘন্টায়। 2 জন গণ্যমান্য ডক্টরস যারা রয়েছেন আমাদের সঙ্গে ইতিমধ্যে, তারা কোনো রকম পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত নয়, তাই কেউ এটা ভাববেন না যে কোনো রকম পলিটিক্যাল স্টেটমেন্ট তারা দিচ্ছেন। প্রথমেই আলোচনা পর্বে আসবো, তার আগে পরিচয় পর্ব। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন ডক্টর মহসিনা খান, জুড়ে রয়েছেন ডক্টর প্রভাকর সাহা। আপনাদের দুজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলা এক কথা অঞ্জনের শোতে। আমার প্রথম প্রশ্নই থাকবে মহসিনা ম্যাডামের কাছে। ম্যাম, একই প্রশ্ন আগের দিন প্যানেলও
যিনি ছিলেন তার সঙ্গেও আমি বলেছিলাম এবং আপনার কাছেও সেম প্রশ্ন রাখবো। আপনি একজন মহিলা নিরাপত্তা নিয়ে এখনও কি আপনারা নিরাপত্তাহীনতায় ভুগছেন? বর্তমানে যে ঘটনা ঘটে গেছে এবং চারপাশের যা পরিস্থিতি, তাহলে কোথাও একটু হলেও তো আমরা আতঙ্কিত। এবং শুধুমাত্র পরিস্থিতিগুলো যে পর্যায়ে চলছে এবং বিচারের নামে যে প্রহসন চলছে এবং বিচার ব্যবস্থার প্রতি মানুষের যে অনাস্থা আসছে এবং দোষীর কে আড়াল করার যে একটা প্রচেষ্টা চলছে সব জায়গা থেকে, যেটা মনে হচ্ছে কোথাও না কোথাও আমাদেরও, তো সেক্ষেত্রে আমরা মহিলা হিসাবে অবশ্যই বলতে পারি যে আমরা একটু এক্সট্রা আতঙ্ক কাজ করছে। মানে যেটা হয়তো আগে হসপিটাল ডিউটির মধ্যে কখনো মনে হতো না, কিন্তু কোথাও না কোথাও আমরা আত্মিকভাবে ওই মেয়েটার সঙ্গে জড়িয়ে গেছি এবং আমরা যেন নিজেরাও ফিল করছি যে কোনো সময় আমাদের নিজেদের সঙ্গে এরকম কিছু ঘটতে পারে বা আমরা কোনো একটা প্রেশার কুক সিচুয়েশনের মধ্যে রয়েছি, সেটা কিন্তু একদম ফিল করি আমি নারী হিসেবে। বেশ, আমি প্রভাকর বাবুর কাছে আসবো, কিন্তু তার আগে একেবারে গ্রাউন্ড জিরো রিপোর্ট আপনাদের সামনে রাখার চেষ্টা করব। এই মোমেন্টে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন আমাদের সহকর্মী, আমাদের প্রতিনিধি অভ্রদীপ, সরাসরি স্বাস্থ্য দপ্তর থেকে, এবং সেখানকার ছবিটা এক্স্যাক্টলি কি রয়েছে এই মুহূর্তে আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। অভ্রদীপ রয়েছে আমাদের সঙ্গে। অভ্রদীপ, এই মুহূর্তে ছবিটা কি ধরা পড়ছে? ইতিমধ্যেই বলা হয়েছে, জুনিয়র ডক্টরসরা বলছেন তাদের দাবি মানতে হবে এবং প্রত্যেকটি দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে তারা যাবেন। কি জানা যাচ্ছে? একদমই, দেখো এই সল্টলেকের ছবিটা দেখানোর আগে আমাদের সঙ্গে রয়েছেন জুনিয়র ডক্টর ফ্রন্টসের একজন প্রতিনিধি, তিনি নিজেও চিকিৎসক। গতকাল থেকে আপনারা এখানে অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন। গতকাল থেকে ঘটনা পরম্পরা কি এখনো পর্যন্ত হলো, লেটেস্ট আপডেট কি রয়েছে আপনার থেকে জানতে চাইব। দেখুন, আমরা প্রথমেই বলছি যে কালকে নবান্নের তরফ থেকে বলে প্রিন্সিপাল সেক্রেটারি একটা মেল করেন আমাদের। উনি বলেন যে ওটাই বোধহয় নবান্নের তরফ থেকে। উনি একটা সেখানে কিন্তু উনি খুব সুস্পষ্ট করেননি যে কার সঙ্গে বসার কথা বা কী কথা বলা হচ্ছে। উনি অপমানজনক ভাষায় একটা বললেন, রেসপেক্টেড স্যার ম্যাডামটা বাদ দিলেন, এবং 10 জনের একটা টিম বসতে পারে, আমরা কথা বলতে পারি। কার সঙ্গে বসা, কি বসা, কার তরফ থেকে আসছে বা মুখ্যমন্ত্রী যে অপেক্ষা করছেন কি না, সেটা যেটা চন্দ্রিমা ভট্টাচার্য বলেছে সেরকম কোনো কথা তাতে ছিল না। তো এমত অবস্থায় আমরা বলি যে এই রকম মেলের সাপেক্ষে আমরা একটা উত্তর দিই, সেটা আপনারা সবাই দেখেছেন। এরপরে আবার আমরা 3:50-এর সময় জানাই যে আমরা জানতাম না যে মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন এরকম কোনো ঘটনা ঘটেছে, এবং আমরা নির্দিষ্ট যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি রেখে আলোচনা করতে চাই। আমাদের আলোচনার পথ সবসময় খোলা রেখেছি, সেই জানি আমরা ওনাদেরকে একটা মেল পাঠাই। তার প্রত্যুত্তর হিসেবে সকালবেলা ওনারা কোনো উত্তর দেননি, বরং আমরা আবার মেলে ক্লিয়ার করি আমাদের দাবিগুলো কী কী এবং আমরা কী বলতে চাই। সেই অবস্থায় আমরা একটা প্রেস বিবৃতিও দিই আপনাদের কাছে, আমরা প্রেসগুলো পড়ে শোনাই। তখন ওনাদের তরফ থেকে একটা মেল আসে যে ওনারা বসতে চান, এরকম 12 থেকে 15 জন এরকম বলে একটা মেল আসে। আমরা বলেছি আমাদের 30 জনের ডেলিগেশন টিম যাবে সব কলেজ থেকে, যারা তাদের দাবিগুলো তুলে ধরবে। আমরা তো একক দাবি তুলতে যাচ্ছি না, পুরো ফ্রন্টের দাবি তুলতে যাচ্ছি এবং জনমানুষের দাবি তুলতে যাচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা বলেছি যে ক্লোজ ডোর মিটিং হবে না, ওপেন ক্যামেরার সামনে লাইভ টেলিকাস্টে, যেরকমভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তার সমস্ত ইম্পর্টেন্ট মিটিংসগুলো লাইভ টেলিকাস্টে করে থাকেন সেভাবেই হবে, এবং আমরা নির্দিষ্ট 5 দফা দাবির ভিত্তিতেই এই আলোচনা করব। সেই মেল আমরা ওনাদেরকে পাঠিয়েছি। এরপর ওনারা সদুত্তর দেবেন কিনা, সদুত্তরের অপেক্ষায় আমরা রয়েছি। আমরা দেখছি ওনাদের তরফ থেকে কী উত্তর আসে। আপনাদের এই অবস্থান বিক্ষোভ চলছে, আমরা দেখেছি বহু সাধারণ মানুষ তারা আসছেন, এখানে যোগদান করছেন। কালকে রাত্রিবেলা বিভিন্ন অভিনেতা অভিনেত্রীও আপনাদের সাপোর্টে এসছেন। আমরা প্রথম দিন থেকেই যদিও দেখেছি এই আন্দোলন বিক্ষোভে প্রচুর মানুষ খাবার নিয়ে আসছেন আপনাদের সাথে থাকার জন্য, আপনাদের পাশে থাকার জন্য। সেটা নিয়ে কি বলতে চান? দেখুন, এই আন্দোলন একটা জনস্বাস্থ্যের আন্দোলন। সাধারণ মানুষ বুঝতে পারছে যে এই থ্রেট নেক্সাস যা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য ভবন চলেছে, এই থ্রেট নেক্সাস শুধুমাত্র যে ওই একটা ঘটনার সঙ্গে জড়িত তা নয়। এই থ্রেট নেক্সাস পুরো সমস্ত হসপিটালের সংস্কৃতি, পেশেন্টের চিকিৎসা সমস্ত কিছুকে হ্যাম্পার করেছে, সব কিছুতে দুর্নীতি ঘটিয়েছে, এবং সেই সমস্ত ঘটনাগুলোর একটা সমষ্টিগত ফলাফল হচ্ছে সেই দিনের সেই ঘটনা। সুতরাং সাধারণ মানুষ মনে করেছে জনস্বাস্থ্যের যে ব্যাপারটা নিয়ে আমরা আন্দোলনটা করছি, এই আন্দোলনটা ন্যায়সঙ্গত এবং এটা তাদের আন্দোলন, সেই জন্য তারা আমাদের পাশে এসে থাকছে। আমরা তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, এবং সেই জন্যই 5 দফা দাবিকে রেখে আমরা আন্দোলন শুরু থেকে চালিয়ে যাচ্ছি। বিভিন্ন স্তরের মানুষ আমাদের পাশে। কোনোভাবে এরকম মনে হচ্ছে না তো এই যাবতীয় আন্দোলন, যাবতীয় বিক্ষোভ পলিটিসাইজ করা হচ্ছে? একদমই, তোমার প্রশ্নটাই ওনার কাছে যাব আমি।
এই আন্দোলন যে চলছে কোনোভাবে আপনাদের কি কোনোভাবে মনে হচ্ছে যে এই আন্দোলনকে পলিটিক্যাল রঙে রাঙিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে? আমরা শুরু থেকেই স্পষ্টভাবে বলেছি যে আমাদের আন্দোলনে কোনো পলিটিক্যাল রং নেই, সেটা আন্দোলনকে ছোট করা। এই আন্দোলন স্বতঃস্ফূর্ত আন্দোলন, এই আন্দোলন স্বাস্থ্যকে সুরক্ষিত করার আন্দোলন, এই আন্দোলন চিকিৎসা ক্ষেত্রকে সুরক্ষিত করার আন্দোলন, এই আন্দোলন জনস্বাস্থ্যকে আবার নতুন করে ঢেলে সাজানোর জন্য আন্দোলন। পলিটিক্যাল রং নেই এই আন্দোলন থেকে অনেক পলিটিক্যাল পার্টি, বিভিন্ন ধরনের লোক তারা অনেক রকম ডিভিডেন্ড খোঁজার চেষ্টা করছেন, কিন্তু আমাদের আন্দোলনের কোনো রকম পলিটিক্যাল রং নেই এবং অ্যাপলিটিক্যালভাবে নির্দিষ্ট সুস্পষ্ট 5 দফা দাবিকে সামনে রেখে স্পষ্ট স্টেটমেন্ট দিয়ে আমাদের আন্দোলন এগিয়ে চলেছে, যার জন্য আমরা 32 দিন সাসটেন করার পরেও এই বিপুল সমর্থন আমাদের সঙ্গে রয়েছে। ধরুন আপনারা যে দাবি করছেন যে 30 জনের ডেলিগেশন নিয়ে যাবেন, আপনারা মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক হবে, সেখানে আলোচনা হবে, তারপরে যদি সরকারের তরফে দাবি না মানা হয় কতদিন এই অবস্থান আন্দোলন চালাবেন আপনারা? দেখুন, আমরা এমন কিছু হাতিগোড়া দাবি মানিনি, চাইনি। আপনি দেখবেন আমরা প্রথমে স্বাস্থ্য ভবন অভিযান করেছিলাম, তারপর আমরা লালবাজার অভিযান করেছি, কারণ আমরা মনে করি যে স্বাস্থ্যক্ষেত্র এবং পুলিশ ক্ষেত্র এই দুটোর করাপশনের একটা কিউমুলেটিভ এফেক্ট সেই দিনের ঘটনা এসেছিল, সেই জন্যই আমরা এই দুটো অভিযান করেছিলাম। তারা বলেছিলেন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এর উত্তর দিতে পারবে এবং তারা চাইলে আমাদেরকে সরিয়ে দিই, সেই জন্য আমরা সুস্পষ্টভাবে এই 5 দফা দাবি রাখতেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেছি এবং 5 দফা দাবি রেখেই আমরা আলোচনার কথা বলেছি। এই 5 দফা দাবি মেনে নেওয়া তো খুব বড় ব্যাপার কিছু নয়, তাই 5 দফা দাবি যদি না মানা হয় আমাদের অবস্থান যেরকম চলছে সেরকমভাবে চলবে, এর মধ্যে না পাওয়ার বা ট্রান্সপারেন্সির কোনো অভাব তো কোথাও নেই। আপনারা যতক্ষণ না আপনাদের দাবি মানাতে পারছেন ততক্ষণ আপনারা আন্দোলন চালিয়ে নিয়ে যাবেন? আমাদের এই অবস্থান চলবে ততক্ষণ পর্যন্ত, কারণ আমরা মনে করছি এই 5 দফা দাবি সুস্পষ্ট দাবি এবং মেনে নেওয়ার মতো দাবি, এবং এই 5 দফা দাবি এনশিওর হলে জাস্টিসের পথে আমরা অনেকটা এগিয়ে যাব। তারপরে আমরা দুটো অংশ, একটা লিগাল জাস্টিস, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ জাস্টিস আমরা অনেকটা অ্যাচিভ করতে পারবো। সেই জন্য এই সুস্পষ্ট 5 দফা দাবি, যেটা মানা অত্যন্ত সহজ সরকারের পক্ষে, এর দাবিতে যদি আমরা অনড় থেকে এই অবস্থান করতে পারি আমাদের চলবে, কিছু তো করার নেই। সরকারের তরফ থেকে যদি না মেনে নেওয়া হয় তার মানে তারা চাইছেন, তারা বাধ্য করছেন আমাদের এই অবস্থান করতে। গত শুনানিতে সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছিল স্পষ্টত যে আপনাদের গতকাল বিকেল 5টার মধ্যে কর্মবিরতি শেষ করে কর্মে ফিরতে হবে, আপনারা তো এই রাস্তায় বসে রয়েছেন। দেখুন, মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিলেন যে আমরা না ফিরলে 5টার মধ্যে স্টেট আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জায়গায় থাকবে। আমরাও বারবার বলেছি সেই স্টেটকে, যে স্টেটকে মহামান্য সুপ্রিম কোর্ট অ্যাড্রেস করেছেন, আমরাও তো সেই স্টেটকেই অ্যাড্রেস করছি। আমরা কালকেই বলেছি 5টার মধ্যে স্টেট আমাদের এই দাবি মেনে নিক, আমরা অবস্থান তুলে নেব, কিন্তু স্টেট সেই নির্দিষ্ট 5 দফা দাবি কেন মানতে পারছে না, মানতে অসুবিধার কোথায় হচ্ছে, সেই জন্যই তো। অনেক ধন্যবাদ। এই মোমেন্টে নজর রাখবো, চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করছেন, নজর রাখবো সেদিকে। এটাই আমরা আজকে আপনাদের সামনে, আপনাদের মাধ্যমে আমাদের জুনিয়র ডক্টরস থেকে আবার অনুরোধ করছি। কিন্তু আজকে যে মেল রেসপন্স আমরা পেলাম এটাতে আমরা ডিসার্টেন শুড নট হ্যাভ হ্যাপেন। আমরা আশা করবো সুপ্রিম কোর্টের আদেশকে ওরা অক্ষরে মানবে, যেটা সব ল অ্যাবাইডিং সিটিজেনের মানার কথা, কিন্তু জানি না কি কারণে ওরা এটা এখনো পালন করেনি। আমি মাননীয় মন্ত্রী মহাশয়কে বলবো এর উপরে আরো কিছু ব্যাখ্যা করে থাকেন। আমি এরপরে আমার ডান দিকে আছেন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। গুড ইভিনিং। আমাদের মাননীয় মন্ত্রী এবং চিফ সেক্রেটারি ওনারা বলেছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুধু একটাই যেটা কথা আমরা আবার আমার জুনিয়র ডক্টর ভাই বোনদেরকে বলবো, that we are committed to providing safe and secure work environment. আমরা ওদের হসপিটালের সিকিউরিটি নিয়ে আদার ওয়ার্ক প্লেসেস অলসো এটা আমরা অলরেডি এঙ্গেজ করছি অ্যান্ড আমরা চাইছি তাড়াতাড়ি ওরা ফিরে আসুক, ওরা একটা চেঞ্জ ডেফিনেটলি দেখতে পাবে। সেকেন্ড জিনিসটা এটা হচ্ছে যেটা চিফ সেক্রেটারি আন্ডারলাইন করেছেন, যদি আমরা স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি চাইছি তাহলে আমাদেরকে খোলামেলাই আলোচনা করতে হবে, ওপেন মাইন্ড দিয়ে আলোচনা করতে হবে। অ্যান্ড ওর জন্যই আজকে ইমেল গতকালও দেওয়া হয়েছিল, আজকেও দেওয়া হয়েছে। অ্যান্ড ওনারা যেন ভুল পথে না গিয়ে ওনারা যদি ঠিকভাবে এটা যদি সত্যিকার আমরা স্বাস্থ্য পরিষেবার উন্নতি চাইছি তাহলে ডেফিনেটলি একটা আলোচনার মাধ্যমে এটা আমরা সব ঠিক করতে পারি। আমাদের সকলের অবজেক্টিভ একই আছে। অ্যান্ড again I will assure them
that we'll try to provide a safe and secure environment with the existing security যারা আছে ওদেরকে সব এনগেজ করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা শুনলেন মাননীয় মুখ্য সচিব তার বক্তব্য রাখলেন এবং তার সাথে আমাদের মাননীয় ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ তিনিও তার বক্তব্য রাখলেন। আমরা যেটা বারবার বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত বেদনাদায়ক। আমরা তার যথেষ্টভাবে নিন্দা করি এবং এই অপরাধীদের শাস্তি হোক তার জন্য শুধু মুখে বলা নয়, রাজ্য বিধানসভার বিলও পাস হয়ে গেছে, আপনারা দেখেছেন। সুতরাং আজকে একটা খোলা মনে আলোচনা, গতকাল থেকে এই আলোচনা নিয়ে একটা টানাটানি হচ্ছে, সবাই সাধারণ মানুষ দেখছে। যেটা আমরা বারবার বলছি, যেটা অন্য কোনো ক্ষেত্র নয়, এটা রোগী পরিষেবা দেওয়ার ক্ষেত্র। আসলে সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের পরিষেবাটা থেকে যাতে তারা বঞ্চিত না হয় তার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে। এবং সর্বোচ্চ ন্যায়ালয় মাননীয় প্রধান বিচারপতির যে বেঞ্চ প্রিসাইড করছিলেন, সেখানে অনারেবল সুপ্রিম কোর্ট 9 তারিখে ডিরেকশন দিয়েছিল যে গতকাল মঙ্গলবার 5টার মধ্যে তাদের কর্মবিরতি তারা তুলে নিক এবং কাজে ফিরবে। আমরা গতকাল 5টা অবধি বলেছি যে আমরা দেখেছি যে তারা ফিরবেন কি ফিরবেন না। আমরা নিশ্চিতভাবে বিশ্বাস রাখছিলাম তারা মান্যতা দেবেন। এই অর্ডারটা তো, ডিরেকশনটা তো অনারেবল সুপ্রিম কোর্টের। এবং যেটা মাননীয় মুখ্য সচিব বললেন যে সবাই ল অ্যাবাইডিং সিটিজেন, প্রত্যেককে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট এটাকে তো মান্যতা দিতে হবে, তার সঙ্গেই গতি প্রকৃতি সবকিছু মানিয়ে চলতে হবে। সুতরাং আমরা ভেবেছিলাম যে তারা তুলে নেবে। গতকাল 5টা থেকে অপেক্ষা করা হচ্ছিল, অর্থাৎ 6:10 আগেও কিন্তু খবর পৌঁছেছিল যে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, বসে অনেক সিনিয়র অফিসাররা রয়েছেন, তারা আলোচনা করবেন। 6:10 একটা মেল গেছে প্রধান সচিব, যিনি আমাদের হেলথের প্রধান সচিব, তার কাছ থেকে একটা মেল গেছে। আমরা দেখলাম সেই মেল যাবার পরেও নানা রকম কথা বলে, আমি আর পুনরাবৃত্তি করছি না, নানা রকম কথা বলে কেউ আসলেন না। এবং সেই 7:30 অবধি মাননীয় মুখ্যমন্ত্রী এখানে বসেছিলেন, অর্থাৎ তিনি কিন্তু খোলা মন নিয়ে আলোচনার জন্য বসেছিলেন। সেই মেলকে কেন্দ্র করে একটি মেল আসলো সিএমওতে ভোর 3:45। আমরা এইটা প্রশ্ন করতে চাই যে কোন সিএমওতে কোন মেল 3:45 এই ব্যাপার নিয়ে আসা, এটা কি খুব স্বাভাবিক? নিশ্চয়ই নয়, সবাই মানবেন এটা। তাহলে কি এর পেছনে কোনো রাজনীতি লুকিয়ে আছে? আসলে রাজনীতি লুকিয়ে আছে বলেই তাই এই ধরনের ঘটনা প্রবাহ আমরা দেখছি। 3:45 মেল, তারপর আজকে 3:21 অথবা 3:23 মাননীয় মুখ্য সচিব একটা মেল করে 6টায় আসবার কথা বললেন, অর্থাৎ প্রায় 2.5 ঘন্টা আগে এই মেল গেছে আসার জন্য। 6টায় আসবেন 12 থেকে 15 জন প্রতিনিধি, তারা আসতে পারেন। কিন্তু আমরা দেখলাম যে সেই মেলের উত্তর এলো পরে, অর্থাৎ প্রায় 2 ঘন্টা পরে এলো, যে কিছু শর্ত দিয়ে, যে এই শর্ত, এটা লাইভ টেলিকাস্ট হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে থাকতে হবে এবং তাদের যা কিছু, তাদের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো নিয়ে কথা বলতে হবে। এটা আমি জনসাধারণের কাছে এই কথাটাকে পরিষ্কার করে দিতে চাই যে মানুষ জানেন যে রাজ্য সরকার খোলা মনে বসতে চাইছে, কোনো শর্ত সাপেক্ষ নয়। কোনো কিছু শর্ত দিয়ে খোলা মন, এই দুটো একসাথে চলে না, এটা সাইমালটেনিয়াসলি চলতে পারে না। অর্থাৎ খোলা মন নেই, অর্থাৎ সেই মেয়েটি বিচার পাক, যিনি নির্যাতিতা হয়েছেন এবং মায়ের কোল ছেড়ে চলে গেছেন, আসলে ব্যাপারটা তা নয়। পেছনে কোনো রাজনীতির
খেলা আছে, তাই এতটা সময় লাগছে এত কিছু চিন্তা ভাবনা করতে, কিন্তু আলটিমেট লক্ষ্য হচ্ছে আসলে খোলা মনে কোনো আলোচনা দরকার নেই, চায় না, তাই এই শর্তগুলি আরোপ করা হচ্ছে। আমরা যা এখনো বলেছি যে মাননীয় মুখ্য সচিব বলেছেন যে আপনারা আসুন, আমরা বসে সবাই, এখানে অফিসাররা রয়েছেন, একদম উচ্চ পর্যায়ের অফিসাররা রয়েছেন, তারা কথা বলতে চাইছেন। তারপরে শর্ত মাননীয় সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্ট দিয়েছেন, আমরা তাকে নিশ্চিতভাবে প্রত্যেকে ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা সেই ভার্ডিক্টকে, সেই অর্ডারকে মান্যতা দেব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। গতকাল 5টা চলে যাওয়ার পরে অপেক্ষা করা হয়েছে, আমরা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কোনো রকমের অন্য কিছু, অর্থাৎ কোনো নেগেটিভ পদক্ষেপ এটা গ্রহণ করেননি। এরকম কোনো কিছু পদক্ষেপ গ্রহণ করা সরকারের পক্ষ থেকে হয়নি। তিনি সম্পূর্ণ মান্যতা দিয়েই এবারে যা যা বলেছে অনারেবল সুপ্রিম কোর্ট, আমরা সেই অর্ডারগুলোকে ফলো করবার আর কি পদ্ধতিগত ব্যাপার আছে সেগুলো আমাদের তো মান্যতা দিতে হবে, সেগুলো আমরা লক্ষ্য রাখছি। এবং আবারও এটা বলতে চাই যে এই পরিষেবা কিন্তু রোগীর পরিষেবা, এবং সেই রোগীর পরিষেবাকে বঞ্চিত করা কোনো রোগীকে, এটা বোধহয় সঠিক এই পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এটা যারা জুনিয়র ডাক্তার তারা ভাববেন, এবং আমি জুনিয়র ডাক্তারদের কাছে বলবো যে এই যে রাজনীতির প্রভোকেশন, এটার মধ্যে আপনারা না গিয়ে আপনাদের যেটা করণীয়, যার জন্য আপনারা এই নোবেল প্রফেশনে এসেছেন, সেই নোবেল প্রফেশনের যা যা কর্তব্য সেটা আপনারা নিশ্চিতভাবে পালন করুন। এটা আপনাদের কাছে আমাদের আবেদন বলুন, আমাদের অনুরোধ বলুন, যেটা আমরা বারবার করছি। এবং মাননীয় সর্বোচ্চ আদালত যে অর্ডার দিয়েছেন, যে ডিরেকশন দিয়েছেন, সেই ডিরেকশনগুলো পালন করতে সেটাও অনুরোধ করবো, আবেদন যেটাই বলুন, কারণ এটা সকলকেই করতে হবে। আর তাছাড়া আসুন খোলা মনে আলোচনা, যদি খোলা মন চান, শর্ত দিয়ে নয়, শর্ত দিয়ে কখনো খোলা মনকে বিচার করা সম্ভব নয়, কারণ খোলা মনে খোলাতে আসতে হবে, শর্ত দিয়ে নয়, কন্ডিশন দিয়ে কোনো কিছু হবে না। সুতরাং এই কন্ডিশন থেকে যদি সরে এসে আপনারা আপনাদের রোগী পরিষেবা কাজটাতে ফিরে যান, তাহলে নিশ্চিতভাবে আমরা জনসাধারণের পক্ষ থেকে তারা যেমন আপনাদের অনেক সুখ্যাতি করবে, আমরাও তেমনি বলবো যে কর্ম বিরতি থেকে বিরত হয়ে এবার কাজে ফিরুন। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, একটা প্রশ্ন, যেটা হচ্ছে আজকে মাননীয় মুখ্য সচিব চিঠি দিয়েছেন, মূলত চন্দ্রিমা ভট্টাচার্য যা বলতে চাইলেন, পলিটিসাইজ করা হচ্ছে এই আন্দোলনকে, এমনটাই দাবি তুলছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আমি সেখানেই সরাসরি চলে যাব প্রভাকর বাবুর কাছে। প্রভাকর বাবু, চন্দ্রিমা ভট্টাচার্যের সুরে একদম স্পষ্ট একটি বিষয়, আপনারা পলিটিসাইজ হচ্ছেন, কারো দ্বারা প্রভোক্ট হচ্ছেন আপনারা। প্রভাকর বাবু, প্রভাকরবাবু, আমার কথা শোনা যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। মূলত চন্দ্রিমা ভট্টাচার্য যা বললেন আপনারা শুনতে পেয়েছেন, ডিজি যা বলেছেন সেটাও শুনতে পেয়েছেন, মুখ্য সচিবও বলছেন, প্রত্যেকের একটি কথা, খোলা মনে রাজ্য সরকার কথা বলতে চান, কিন্তু কোনো রকম কন্ডিশনের মাঝে নয়। যে শর্ত দিয়ে জুনিয়র ডক্টরসরা কথা বলতে চাইছেন, সেই শর্ত তারা মানতে রাজি নন। আমি এখানেই প্রভাকর বাবুর কাছে আসবো। প্রভাকর বাবু, আপনাদেরকে কেউ পলিটিসাইজ করবার চেষ্টা করছেন, পেছন থেকে নেপথ্যে কেউ কাজ করছেন, প্রভোগ করছেন আপনাদের? দেখুন, সর্বপ্রথমে বলে রাখি, আমরা কোনো রাজনৈতিক দল বা মতের সঙ্গে যুক্ত নই। আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমেই অনেকবার দেখানো হয়েছে যে আমাদের এই আন্দোলনকে অনেক রাজনীতির রং লাগানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু আন্দোলনকারী যারা চিকিৎসক রয়েছেন তারা বারবার স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, এবং এই আন্দোলন সমস্ত রাজনৈতিক দল মত এসবের ঊর্ধ্বে। আজকেও আমরা দেখি সকালবেলা সংবাদ মাধ্যমে যে
কোনো একটি রাজনৈতিক দলের প্রতিনিধি তার বক্তব্য অনুযায়ী তিনি নিজের কার্যালয়ে যাওয়ার চেষ্টা করেন এবং সেখানে আন্দোলনরত চিকিৎসকদের মাঝে দাঁড়িয়ে তিনি বক্তৃতা দেওয়া শুরু করেন, কিন্তু সেখানে আন্দোলনরত চিকিৎসকদের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় যে আমরা কোনো রকম রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, আমাদের আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক। সুতরাং এই শর্তগুলোর মধ্যে কোনো রাজনীতি খোঁজা এটা অমূলক বলেই আমাদের সবার ধারণা। মহসিনা ম্যাম কি বলবেন? আপনিও শুনতে পেলেন চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন আপনাদেরকে প্রভোগ করা হচ্ছে। না, আসলে ব্যাপারটা কি বলুন তো, লড়াইটা কোথাও না কোথাও শাসকের বিরুদ্ধে, তো মানে যারা বর্তমানে আমাদের মানে আমাদের ইয়েতে রুলিং পার্টিতে আছেন, তো তাদের হয়তো কোথাও না কোথাও মনে হচ্ছে যে তাদের বিরোধিতা করা মানেই ব্যাপারটা একটা রাজনীতির আঙ্গিকে জড়িয়ে যাচ্ছে, কিন্তু আসলে ব্যাপারটা সেরকম নয়। আসলে আমাদের জুনিয়র ডক্টররা বারবারই এটা প্রমাণ করেছেন। হ্যাঁ, মানে আমরা যখনই, সেটা যে রুলিং পার্টি থাকুক, আমি পার্টিকুলার পার্টির কথা বলছি না, বাট শাসকের জায়গায় যে থাকে তার বিরোধিতা করা মানেই একটা, সেই রাজার বিরোধিতা করা মানেই একটা চরম অন্যায়, মানে ব্যাপারটা এরকম একটা দাঁড়িয়ে গেছে জিনিসটা। তো তার মানে এটাকে একটা রাজনীতির, যদি বিরোধী রাজনীতির আঙ্গিকে একটা মুড়ে দেওয়া যায় তাহলে বোধহয় মানে জিনিসপত্রগুলোকে একটু ন্যারো দেখানো একটু সুবিধা হয়, কারণ প্রচুর পাবলিক সিম্প্যাথি আছে এই জিনিসপত্রগুলো নিয়ে, এবং পাবলিক এই 31 বা 32 ডেজে বোধহয় পড়লো ওদের এই স্ট্রাইকটা, যেটা যথেষ্ট ভ্যালিড একটা কারণে। তো সেক্ষেত্রে মানে পাবলিক সিম্প্যাথিটাকে যদি ঘোরানো যায়, হয়তো এটা একটা মোটিভ, বা ওনাদেরও হয়তো মনে হচ্ছে, কারণ কিছু কিছু রাজনৈতিক দল এটা থেকে হয়তো তাদের একটা ফায়দা নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আপনি বলতে চাইছেন রাজ্য সরকার বা শাসক দল তারা পলিটিসাইজ করছেন বিষয়টিকে? না, আমি সেরকম ভাবে বলতে চাইছি না। আমি বলতে চাইছি যে এটা ভাবাটা খুব মানে ইজি, যে আমি শাসকের বিরোধিতা করছি মানেই আমি বিরোধী পলিটিক্যাল দলের সাথে আছি। আপলিটিক্যাল ভাবাটা এই জুড়ে ভীষণ কঠিন হয়ে যায় জিনিসপত্রগুলো। কিন্তু জুনিয়র ডক্টরস ফোরাম কিন্তু বারবার ওরা প্রমাণ করেছে, ওরা বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলেরও ভীষণ চেনা জানা মুখ। মানে আজকে ডক্টর প্রভাকর যার নাম নিলেন, শুধুমাত্র তাকেও নয়, যখন ওরা লালবাজার অভিযানও করেছিল তখনও কিন্তু একজন বিরোধী রাজনৈতিক দলেরই খুব পরিচিত একজন মুখ ওদের সঙ্গে দেখা করতে এসেছিল, এবং সেখান থেকেও কিন্তু গো ব্যাক স্লোগানই গেছিল। এবং বাকি যারা সেলিব্রিটি যাচ্ছে তারা কিন্তু আশা করি রাজনৈতিক রং মাখা ছাড়াই যাচ্ছে, অ্যাজ এ সাধারণ লোকই যাচ্ছে। প্রত্যেকটা লোকের নিজস্ব কোথাও না কোথাও একটা রাজনৈতিক মতামত আছে, সেটা থাকবেই, না হলে আমরা মানুষ হতে পারবো না, তাই না? কিন্তু সেই রাজনৈতিক উদ্দেশ্যটাকে সরিয়ে রেখে এখানে কিন্তু পার্টিকুলার নিজেদের ফ্যাটার্নিটির জন্য, নিজেদের সিকিউরিটির জন্য কিন্তু এখানে লড়াইটা করা হচ্ছে। তো সেখানে শাসকের হয়তো এটা মনে হয় ভীষণ স্বাভাবিক যে আমরা মানে তাদের বিরুদ্ধে যাচ্ছি, মানে আমরা বিরোধী পার্টির সাথে আছি, কিন্তু বিরোধী পার্টিও তো ডিফারেন্ট অ্যাঙ্গেলে ভাগ হয়ে আছে না, সেটা উদ্দেশ্য নয়। আমরা আমাদের মনে বিচার চাই, আমরা বিচার ব্যবস্থার উপর বিশ্বাস করতে চাই, ঠিক আছে? তো আমরাও কোথাও না কোথাও পেশেন্স হারিয়ে ফেলছি, যে জিনিসপত্র যেদিকে যাচ্ছে, তদন্ত যেদিকে যাচ্ছে, আমরা যতটুকু মিডিয়া মারফত শুনছি, আমরাও যে সমস্ত ইনফরমেশন একেবারে 100% জানি তা নয়। তো হয়তো এটা শাসক দলের মনে হওয়ার হয়তো কারণ এটাই যে তাদের মনে হচ্ছে যে তাদের বিরোধিতা করছি মানে আমরা বিরোধী দলের সাথে আছি, কিন্তু আসলে তা নয়। এই মুভমেন্ট অ্যাটলিস্ট এটা এখনো অব্দি ভীষণ ভাবে অরাজনৈতিক, এটুকু আমি বলতে পারি। বেশ, আমি প্রভাকরবাবুর কাছে যাবো। প্রভাকরবাবু, আপনি নিশ্চয়ই আপনিও জেনে থাকবেন সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে বারবার করে যে গতকাল বিকেল 5টার মধ্যেই সবাইকে ফিরতে হবে কাজে, তা সত্ত্বেও আপনারা ফিরছেন না। কি মনে করছেন, কোনো ভয় কি করছে মনে যে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো স্টেপ নিয়ে নিতে পারেন? কারণ আপনারা শুনলেন চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন মানবিক মুখ্যমন্ত্রী তিনি এখনো পর্যন্ত কোনো স্টেপ নেননি, অর্থাৎ কোনো এক জায়গাতে ইনডিরেক্টলি এটা বলার চেষ্টা করা হচ্ছে হয়তো নিলেই নেওয়া যেতে পারে। দেখুন, আমাদের জুনিয়র আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা বারবার একটাই কথা বলছেন যে আমরা অধীর আগ্রহে রয়েছি যে আমরা কত তাড়াতাড়ি কাজে যোগ দিতে পারি। কারণ আমাদেরও ভালো লাগছে না যারা জুনিয়র ডাক্তারবাবুরা হাসপাতাল থেকে বেরিয়ে আজকে পথে আন্দোলন করছেন, তাদের একটাই দাবি যে তাদের দাবিগুলো যদি মেনে নেওয়া হয়, তাদের যে 5 দফা দাবি, তারা তো বারবার বলছেন যে আমাদের দাবিগুলো মেনে নিলে আমাদের আন্দোলনটা চলবে, কিন্তু আমরা কর্মবিরতিটা প্রত্যাহার করে নেব। সুতরাং এটাতে একটা যদি ওনারা একটু ইয়ে করে ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনায় এবং ওনাদের যে বিবেচনা করে দেখেন যে কন্ডিশন গুলো দিচ্ছেন, তাহলেই তো ওনারা কর্মবিরতিটা বলছেন যে আমরা প্রত্যাহার করে নেব।
সুতরাং এটা একটু ওনাদেরকে একটু ভেবে দেখার অনুরোধ আমাদের পক্ষ থেকেও আমরা জানাবো। অর্থাৎ আপনারাও অ্যাপিল করছেন যেন রাজ্য সরকার বুঝতে পারে আপনাদের জায়গাগুলো, তাই তো? একদম 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 একদমই তাই। মূলত আপনারা বুঝতে পারছেন, যারা দর্শক রয়েছেন, এক জলঘোলা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অন্যদিকে যারা বলছেন যে পলিটিক্স আনা হচ্ছে এগুলোর পেছনে বা পলিটিসাইজ করা হচ্ছে, সত্যিই কি কোনো অংশে ভুল হয়ে যাচ্ছে নাকি সত্যি এই জায়গাগুলো অত্যন্ত ভুল? ঠিক ভুলের বিচার আমরা করার কেউ নই, ওগুলো আপনারা বিচার করবেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত বিষয়ের দিকে তাকালে পরে একটি কথা অত্যন্ত কনফার্ম, বিচার এখনও পায়নি অভয়া, বিচার পায়নি তিলোত্তমা। এই একই বিষয় নিয়ে আসছি আগামী আধা ঘন্টায়, আরও আলোচনা পর্ব চলবে, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, কোথাও যাবে না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, এক কথা অঞ্চল। এখনো পর্যন্ত বিচার কাটছে 1 মাস ধরে, কিন্তু অধরা উত্তর, অধরা বিচার। ঠিক সে জায়গায় জুনিয়র ডক্টরসরা কি বলছে, গ্রাউন্ড রিপোর্ট আপনাদের সামনে রাখছি, দেখুন। জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে স্বাস্থ্য ভবনের অভিযানের ডাক দেওয়া হয়েছিল গতকাল থেকেই রাতভর আন্দোলনে অবস্থানে বসে রয়েছেন জুনিয়র ডক্টররা, যেখানে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে তাদের আটকানো হয়েছে। তাদের দাবি, তারা যতক্ষণ না তাদের দাবিগুলো মানা হবে ততক্ষণ তারা এই অবস্থান মঞ্চে বসে থাকবেন। এই অবস্থান মঞ্চে আমরা দেখেছি একদিকে বিনোদন জগতের একাধিক কলাকুশলীরা এসে এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে, তার পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু এই অবস্থান মঞ্চে এসে জুনিয়র ডাক্তারদের দাবিগুলোর প্রতি সমর্থন জানাচ্ছেন। সেরকমই ছবি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ক্যামেরা পার্সন দেবপ্রকাশকে দেখাতে বলবো, একজন মা তার 2 শিশুকে নিয়ে এই আন্দোলনে, এই অবস্থানে এসে জুনিয়র ডাক্তাররা যে অবস্থান বিক্ষোভ চালিয়ে নিয়ে যাচ্ছেন তাদের প্রতি সমর্থন জানাতে তিনি কিন্তু এসেছেন। আমরা সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব। দিদি, আপনি কোথা থেকে আসছেন? আমি ধর্মতলা পাচুরিয়া পুকুরাই খালধারপাড়া থেকে এসেছি। এই জুনিয়র ডাক্তারদের এই অবস্থান মঞ্চে আসার মূলত কারণ কি আপনার? কারণ তিলোত্তমার বিচারের জন্য এসেছি, আর এই ডাক্তারবাবুরা যে এত কষ্ট করে রাত দিন রাস্তায় অনশন করছে, এনাদের পাশে এই অন্যায়টার প্রতিবাদের জন্য আমিও এসেছি। গতকাল থেকে তো এই অবস্থান চলছে, আপনি কি গতকাল থেকেই এখানে রয়েছেন? হ্যাঁ, গতকাল থেকে আমি এসেছিলাম, কিন্তু রাত্রিরে বাচ্চা যেহেতু ছোট, ওই জন্য আমি বাড়ি চলে গেছিলাম। আজ সকালে আমি বাচ্চা ছুটি করে আবার আমি এসেছি। কতক্ষণ থাকবেন এখানে? জুনিয়র ডাক্তাররা তো কতক্ষণ এখানে বসে থাকবে তারা নিজেরাও জানে না, আপনি কতক্ষণ থাকবেন? আমি যতক্ষণ পারবো, বাচ্চা যতক্ষণ থাকতে চাইবে থাকবো। আপনি কি যে দাবিগুলো জুনিয়র ডাক্তারদের রয়েছে সেগুলো জানেন? হ্যাঁ, জানি। কি দাবি রয়েছে জুনিয়র ডাক্তারদের? তিলোত্তমার বিচার, তিলোত্তমার বিচার, আর যেভাবে অন্যায় বেড়ে চলেছে সেই অন্যায়ের প্রতিবাদ। খাবার দাবার বিষয় থাকে, যেহেতু শিশু তারা, সেইগুলো আপনি কিভাবে? এখানে ডাক্তারবাবুরা আমাদের দেখার সঙ্গে সঙ্গেই বাচ্চাদেরকে এখানে বসার জন্য জায়গা দিয়েছে, আর খাবার দাবারও সব সময় সব ডাক্তারবাবুরা আমাদের দিচ্ছেন। খাবার দাবারের কোনো অসুবিধা নেই। এবং এও ডাক্তারবাবুরা বলছেন ছোট বাচ্চা আপনি নিয়ে এসছেন, আমরা খুব খুশি হয়েছি, আপনি যদি অসুবিধা হয় বাড়ি গিয়ে বিশ্রাম নিতে পারেন। কিন্তু তবু আমার মন থেকে চাইছে আমি থাকবো, তাই আমি এখনো আছি, যতক্ষণ পারবো থাকবো, চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি একদিকে যেরকম জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ চলছে, তাদের দাবিগুলো সরকারকে একটা মানানোর প্রচেষ্টা চলছে, অন্যদিকে সাধারণ মানুষরাও কিন্তু এই অবস্থান মঞ্চে আসছেন এবং তারা যে সাধারণ মানুষের যে এই আন্দোলনে রয়েছেন সেটাই কিন্তু এই ছবির মাধ্যমেই উঠে আসছে। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা। আমি সরাসরি প্রভাকর বাবুর কাছে চলে যাব। প্রভাকর বাবু, নেক্সট স্টেপ আপনাদের কি হতে চলেছে? নেক্সট স্টেপ বলতে দেখুন, আমাদের জুনিয়র ডাক্তারবাবুদের পক্ষ থেকে কিছু দাবি দেওয়া হয়েছে। যেরকম আপনারা সবাই জানেন যে অন্তত 30 জন প্রতিনিধিকে নবান্নে যেতে দেওয়ার অনুমতি দিতে হবে। যে বৈঠকটা বা আলোচনাটা সেখানে হবে সেখানে লাইভ টেলিকাস্ট করতে হবে, মুখ্যমন্ত্রীকে থাকতে হবে। এবং একটি বিষয় আমি একটু জানার চেষ্টা করব, লাইভ টেলিকাস্ট করার কথা কেন বলছেন? আপনাদের কি কোনো এক জায়গাতে মনে হচ্ছে যে সেখানে
হ্যাঁ বলুন। হ্যাঁ, এখানে জুনিয়র ডাক্তারবাবুরা সবাই স্পষ্ট করে বলে দিয়েছেন যে লাইভ টেলিকাস্ট করলে জিনিসটা যেহেতু এখন আর শুধুমাত্র ডাক্তারবাবুদের মধ্যে সীমাবদ্ধ নেই, এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষ এখন এতে জড়িয়ে গেছে। সবার একটা কৌতূহল যে কি হচ্ছে নেক্সট পরবর্তী স্টেপ কি হতে চলেছে, এটা সবার জানার অধিকার রয়েছে বলে আমরা মনে করি। সুতরাং যদি আলোচনাটা খোলামেলা হয়, সবার মধ্যে হয়, তাতে তো অসুবিধে বা কোনো ক্ষতি নেই। তো এটা লাইভ স্ট্রিমিং করতে তো আমাদের ধারণা অনুযায়ী তাহলে তো ভালো, সাধারণ মানুষ এটা জানবে যে কি আলোচনা হলো, এটা সবার জানার অধিকার রয়েছে। সুতরাং এই আঙ্গিকেই আমরা বলছি যে সেটা লাইভ স্ট্রিমিং করা হোক। আর কি দাবি? আর যেরকম বলা হয়েছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সেখানে থাকতে হবে, এবং এই যে হাসপাতালে বা মেডিকেল কলেজগুলোতে সিন্ডিকেট রাজ রয়েছে সেগুলো নষ্ট করতে হবে, ভেঙে ফেলতে হবে, এবং প্রত্যেকটা হাসপাতাল, মেডিকেল কলেজ, ব্লক হাসপাতাল সমস্ত জায়গায় ডাক্তারবাবু এবং চিকিৎসা কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আমি মহসিনা ম্যাডামের কাছে যাবো ঠিক এই জায়গাতে। প্রভাকর বাবু বলছেন যে সিন্ডিকেটের কথা। আমার প্রশ্ন, শুধুমাত্র আরজি কর ইস্যুর কেন্দ্র করে তো নিশ্চয়ই সিন্ডিকেটটা হয়নি, সিন্ডিকেট অনেকদিন ধরে চলছে। আপনাদের পক্ষ থেকে কি এই বিষয় নিয়ে কাউকে বলা হয়েছিল বিভিন্ন জায়গায়? শুধু যা বোঝা যাচ্ছে এই মোমেন্টে শুধু আরজি কর নয়, উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও বিভিন্ন কিছু ধরা পড়ছে বিভিন্ন জায়গায়, তার মানে একদিনে ঘটনাগুলো ঘটেনি। আপনারা এর আগে কখনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয় নিয়ে জানিয়েছিলেন? দেখুন, মানে যেটা সিন্ডিকেটের যে খবরটা এখন যেটা চারদিক থেকে আসছে সেটা হচ্ছে লাস্ট 4-5 বছরের একটা মানে ব্যাচের একটা হিউজ কমপ্লেন আছে এই নিয়ে, ঠিক আছে? তো আপনি যদি পার্সোনালি আমার বা ডক্টর প্রভাকরের পড়াশোনার টাইমের কথা বলেন, আমরা কিন্তু এই ধরনের থ্রেড সিন্ডিকেট ডিরেক্টলি এইভাবে দেখেছি বা কিছু এর সঙ্গে যুক্ত বা আমরা দেখে হ্যাঁ ইনডিরেক্ট এটা দেখিনি, কিন্তু আমরা জুনিয়রদের মুখে এখন যে কমপ্লেন গুলো পাচ্ছি এবং সেগুলো লিখিত ফর্মেও আসছে জিনিসপত্রগুলো, যে একটা এক্সাম চলাকালীন একটা টোকাটুকি গণটুকি মানে প্রচুর ভিডিও এগুলো নিয়ে ভাইরাল হয়েছে। মানে এটা শুধু বলার জন্য বলা নয়, এগুলোর এগেনস্টে মানে প্রচুর প্রুফ দেওয়ার মতো প্রুফও আছে যে পরীক্ষার হলে মানে যেখানে সিসিটিভি ক্যামেরা আছে সেখানে কোনো বিখ্যাত ডাক্তারবাবু একেবারে মোবাইল ফোন নিয়ে বাকি লোকজনকে টোকাটুকি করতে হেল্প করছেন, বা তাদেরকে বলা হচ্ছে যে নাম্বার, যেটা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কিছুদিন আগে দেখেছেন যে নাম্বার শিটে এইচওডি একটা নাম্বার দেওয়ার পরে সেটা চেঞ্জ হয়েছে, বা তারপরেও যেটা শোনা হচ্ছে ধরুন পাসও করলেন, তারপরে তো আমাদের একটা কমপ্লিটেশন সার্টিফিকেট নেওয়া হয় পাওয়া যায়, মানে যেটা ছাড়া আপনি প্র্যাকটিস করতে পারবেন না, এবং সেটা দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে 7 মাস 8 মাস লোকজনকে আটকে রাখা হয়েছে। এবং এটা শুধু স্টুডেন্টরা যে কমপ্লেন করেছে তা নয়, আপনারা যেহেতু মিডিয়া আমার থেকে অনেক ভালো জানবেন যে কিছু কিছু গার্জিয়ানও এই জিনিসপত্রগুলো নিয়ে কমপ্লেন শুরু করেছে যে হ্যাঁ আমার ছেলেকে বা মেয়েকে এরকম স্ট্রেসের মধ্যে যেতে হয়েছে, প্রত্যেক মুহূর্তে একটা স্ট্রেসের মধ্যে যেতে হয়েছে। তো ব্যাপারগুলো কি বলুন তো, হয়তো কোথাও না কোথাও বাচ্চাগুলোর মধ্যে একটা ভয়ে রাজনীতি কাজ করতো, তাদেরকে দবানো হতো। ওই যে একটা লাইন আমরা শুনেছিলাম না যে সাহস যেমন ছোঁয়াছে ভয়ও তেমন ছোঁয়াছে, বা ভয় যেমন ছোঁয়াছে সাহস তেমন ছোঁয়াছে, যখন সামনে দেখছে যে ওকে বলা হচ্ছে সবকিছু করার পরেও একটা কমপ্লিটেশন সার্টিফিকেট আটকে দেওয়া হচ্ছে, এবং একটা কোথাও না কোথাও অসীম ক্ষমতার অধিকারী লোকজন, কোথা থেকে এই ক্ষমতা, কোথা থেকে এই দম্ভ, কোথা থেকে এই পাওয়ার আসছে কেউ জানে না, মানে এর মাথায় কে কাজ করছে কেউ জানে না। তো লোকজন কোথাও না কোথাও ভাবতো হয়তো আমিই একা মুখ খুঁজছি, আমার সাথে কেউ নেই, এই যে একটা ভয়। কিন্তু সেই জায়গাটা কোথাও না কোথাও সাধারণ মানুষ আমাদেরকে ভাঙিয়ে দিয়েছে, এবং আমাদের ছোট ছোট ভাই বোনরাও কোথাও আমাদেরকে পথ দেখাচ্ছে যে না এবার এর বিরুদ্ধে মুখ খুলতে হবে, কারণ না হলে প্রাণনাশ, যেটা তিলোত্তমার সাথে ঘটে গেল, আলটিমেট, এর থেকে আলটিমেট আর কিছু হতে পারে না। সে দেয়ালে পিঠ ঠেকতে ঠেকতে না আমাদের অবস্থা এরকম হয়ে গেছে যে আর কত মেরে নিবি, মেরে নেবা, মানে আমরা মারকেও ভয় পাই না, এরকম একটা ব্যাপার চলে গেছে। তো এই সবকিছু কোথাও না কোথাও একটা সিস্টেমের মধ্যে হয়তো কোথাও না কোথাও একটা মানে গ্যাপ তৈরি হয়েছে। তো সেই গ্যাপটাকে যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার মাধ্যমে হোক, কারণ আলোচনার মাধ্যমেই হতে হবে, বাকি কোনো পথ নেই। তো সেই জিনিসগুলো যাতে বাচ্চাগুলোর দাবি দাওয়াগুলোকে যাতে শুনে, মানে জিনিসপত্রগুলোকে সুষ্ঠুভাবে একটা সুষ্ঠু সিস্টেম, এবং এই সিস্টেমটা কেন দরকার জানেন, শুধু কিন্তু আমাদের সুরক্ষার জন্য নয়, এটা রোগী পরিষেবার জন্য কিন্তু ততটাই দরকার, এবং এটা কোথাও না কোথাও সাধারণ মানুষ বুঝতে পেরেছেন এবং সেই জন্যই তারা আমাদের সাথে আছেন। আমি বলছি এটা তো অত্যন্ত সাংঘাতিক বিষয়। ভয় যেমন ছোঁয়াচে, সাহস তেমন ছোঁয়াচের থেকেও বড় বিষয়, দিনের পর দিন এই নেক্সাস চলছে এবং তার সঙ্গে সঙ্গে এই দুর্নীতি চলছে, এই যাবতীয় জিনিস প্যারালালি চলছে। এবং সব থেকে বড় যে প্রশ্নটা উঠছে এখান থেকে, একটি ছাত্র যে
মূলত একদম কোট অন কোট টুকলি করছে। কি শিখছে তারা? আমার প্রশ্ন, কি শিখছে তারা? রিসেন্টলি এরকম অনেক তথ্য সামনে এসেছে। এটা শুধু আপনার নয়, এটা আমাদেরও প্রশ্ন যে কি শিখছে তারা, এটা আমাদেরও প্রশ্ন। রিসেন্টলি অনেক তথ্য এরকম সামনে আসছে, এরকম অনেক ডক্টরস রয়েছে যারা বুকের চিকিৎসা করতে গিয়ে পেট কাটছেন। এ ছবি ধরা পড়বে প্রভাকর বাবু? দেখুন, এই সন্দেহ বা এই আশঙ্কাটা আমরা অনেকদিন থেকেই দেখছি, যে আমরা খবরও পেয়েছি যে কিছু কিছু জায়গায় পরীক্ষা চলাকালীন কাউকে নম্বর পাইয়ে দেওয়া হচ্ছে বা তাদেরকে আলাদাভাবে সিকিউরিটির গার্ড দেওয়া হচ্ছে, বা কেউ যদি পরীক্ষার হলে গার্ড দিতে যাচ্ছেন তাদেরকে বলা হচ্ছে যে আপনারা সেইভাবে কড়া গার্ড দেবেন না। এই অভিযোগগুলো দীর্ঘদিন ধরেই আমরা পাচ্ছিলাম, কিন্তু এইগুলো কেউ প্রকাশ করতে চাইছিল না। কিন্তু এই তিলোত্তমার ঘটনার পর থেকে যেভাবে এক একটা দুর্নীতি মানুষের সামনে এসেছে, এই দুর্নীতি সামনে আসার পর পর সমস্ত কলেজ থেকে, যেগুলো সিন্ডিকেট থেকে শুরু করে এই রকম পরীক্ষায় অবৈধভাবে তাদেরকে মানে সাহায্য করা, নাম্বার বাড়িয়ে দেওয়া, এবং কিছু কিছু মেধাবী ছাত্র যারা সুবিধা পাইয়ে দেওয়া, এই সবগুলো মানে আমরা এখন আস্তে আস্তে সব কলেজের ছাত্ররা যারা একটা সময় ভয়ে ছিল যে না এইগুলো বললে হয়তো আমাদের ভবিষ্যতে অসুবিধা হতে পারে, যেহেতু তারা একটা দেখছে যে না সবাই এই প্রতিবাদটা করছে, এখন এই অভিযোগগুলো সবার সামনে আসছে, সবাই জানতে পারছে যে না এরকম হতো জিনিসটা। সুতরাং আমাদেরও একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে এইগুলো তো একদমই ঠিক নয়, এবং এইগুলোর পেছনে কারা মদত দিচ্ছে তাদেরকে মানে অবিলম্বে শনাক্ত করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। আমরা এর বরাবরই দাবি চাইছিলাম এবং এখনো এই দাবি আমরা চাইছি। প্রভাকর বাবু, আপনি একটু ক্যামেরা থেকে দূরে আসুন, নাহলে আপনার হেডরুম কাটছে। আমি সরাসরি ম্যাডামের কাছে চলে আসবো। সন্দীপ ঘোষ ইতিমধ্যেই সিবিআই হেফাজতে রয়েছেন। গতকাল হয়তো আপনারা ছবিও দেখেছেন, যেখানে জুতো খুলে মারা হচ্ছে সন্দীপ ঘোষকে, কিংবা জুতো দেখানো হচ্ছে। এটা কি সত্যি কালচার? কিংবা যদি সত্যি এরকম করা হয়, সন্দীপ ঘোষকে নিয়ে আপনারা কবে থেকে জানতেন? আমি একদম পার্টিকুলার স্পেসিফিক আপনাকে জিজ্ঞেস করছি ম্যাডাম। না দেখুন, সন্দীপ ঘোষকে নিয়ে কিন্তু এই তিলোত্তমা কাণ্ডের আগে আমি স্পেসিফিক্যালি কিছু জানতাম না, এটা ট্রু, ঠিক আছে? এবং আপনি যে বারবার যেটা বলছেন যে এই নেক্সাস নেক্সাস নেক্সাস, এবার আমার যেটা মনে হয়েছে এই পুরো ঘটনাতে, যখন আগে প্রত্যেকের কলেজে হয়তো এগুলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে ঘটনাগুলো ঘটেছে এবং প্রত্যেকেরই মনে হয়েছে হয়তো এটা শুধুমাত্র আমার সাথেই হচ্ছে, বাকি এগুলোর সাথে কেউ কিউমুলেটিভলি কানেক্টেড নয়। এবং আমি যদি এই নিউজটাকে বলি এবং তাকে একটা সেই ভয়ের বাতাবরণে বা ভয়ের পরিবেশে রাখা বা এই জিনিসপত্রগুলো, ঠিক আছে, কারণ আমরা এই জায়গাগুলো থেকে অনেক আগে বেরিয়ে এসেছি। কিন্তু আর আপনি যেটা বলছেন ইডি সিবিআই হেফাজতে আর কি, জেল হেফাজতে, সেটাও মোস্ট প্রবাবলি এটা আর্থিক তছরূপের জন্য, তার সঙ্গে হয়তো তিলোত্তমা কাণ্ডের কোনো যুক্ত নেই, কোনো যোগ নেই। দ্যাট ইজ ইয়েট টু বি প্রুভড অ্যাকচুয়ালি। তো এবং যেহেতু ইয়েট টু বি প্রুভড, তো সেই জিনিসপত্রগুলো নিয়ে মানে আমরাও চাই যে সত্যিটা সকলের সামনে আসুক। কিন্তু সন্দীপ ঘোষকে পার্সোনালি বা আমার কাছে কখনো কোনো জুনিয়র মানে এরকম ভাবে কমপ্লেন করেছে বা আমি কোনো ডিরেক্টলি বা ইনডিরেক্টলি সন্দীপ ঘোষকে নিয়ে নিউজ পেয়েছি, সেটা কিন্তু বলাটা মিথ্যা হবে। আমি কিন্তু এই তিলোত্তমা কাণ্ডের পরেই প্রতিনিয়ত খবরগুলো পড়তে থাকি, জানতে থাকি এবং অবাক হতে থাকি যে এরকমও হয়, মানে এরকমও ঘটেছে, মানে এটা কোন সিস্টেমের মধ্যে আমরা বসবাস করছি। তো এটা আমার জন্য কিন্তু একদম এই তিলোত্তমা ঘটনার পরেই আমি এই অ্যাঙ্গেলটা আমার কাছে উন্মুক্ত হয়েছে, তার আগে কিন্তু আমার কাছে ছিল না উন্মুক্ত। প্রভাকর বাবু, আপনারও কি একই রকম মনে হয় কোন সিস্টেমের মধ্যে আমরা আছি? একদমই তাই। যেখানে আমাদের চিকিৎসকদের নিরাপত্তা নেই, আমাদের উপর এইভাবে আক্রমণ হচ্ছে। একজন অন ডিউটি ডক্টর যে 36 ঘন্টা টানা ডিউটি করে সে নিজের মেডিকেল কলেজের সেমিনার রুমে রেস্ট করতে গিয়ে ধর্ষিত হয় এবং তাকে খুন করা হয় এবং তার মানে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হয়, তাহলে আমরা আমাদের সবার মনে, সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের সবার মনে প্রশ্ন আছে যে আমরা কোন সিস্টেমে আছি। এবং এই যে সীমাহীন দুর্নীতি, যেটা আজকে কারোরই অজানা থাকার কথা নয়, সেটা স্বাস্থ্য ব্যবস্থায় বলুন বা চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত আদার যে অ্যাসোসিয়েটেড সিস্টেমগুলো বলুন, সবকিছু আমরা কোন সিস্টেমের মধ্যে রয়েছি এটা সবাই সেই জানতে চাইছে। এবং এর উত্তরটা দেবে কে? এই প্রথম দিন থেকে আমাদের প্রশ্ন, এর পেছনে কারা জড়িত, কাদের মাথার মানে এই মাথাগুলো কারা, এটা সবার প্রশ্ন, যে এদের কবে আমরা শনাক্ত করতে পাবো এবং এরা বিচার পাবে, এটা সবার প্রশ্ন আজকে। একেবারে অন্তিম লগ্নে চলে এসেছে, আপনাদের দুজনকে একটি অন্তিম প্রশ্ন করব।
আপনাদের দুজনের মধ্যে আমি এতক্ষণ ধরে কথা বলছিলাম, একটি বিষয় আমার কাছে ক্লিয়ার হলো, আমি ভুলও হতে পারি, আপনারা ধরিয়ে দেবেন। আপনাদের দুজনের মধ্যেও একটা চাপা ভয় কাজ করছে। এটা কি শুধুমাত্র এই কারণের জন্যে যে এই বিষয়ের সঙ্গে রাজ্য সরকারের দিকে নজর আসছে বা রাজ্য সরকারের দিকে আঙুল উঠছে, ঠিক সেই কারণের জন্যই কি? আপনাদের দুজনের কাছে সেম প্রশ্ন থাকবে। আমি প্রথমে ম্যাডামের কাছে যাব, তারপর প্রভাকর বাবুর কাছে যাব। চাপা ভয় মানে কোন রিলেটেড? মানে আপনি বলতে চাইছেন যে তিলোত্তমা কাণ্ডের পরে মানে আমরা একটা সাফোকেটিভ পরিবেশে আছি সেই কথা, না আমরা কিছু বলতে ভয় লাগছে সেই চাপা ভয়? মানে কোনটা, কোন ভয়ের কথা বলছেন? সেকেন্ড পয়েন্টটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আপনার সেকেন্ড পয়েন্ট না, দেখুন এখন আপনার যদি মিডিয়ার মনে হয় যে মানে একদম কি বলবো, একদম একটা আগুন কথাবার্তা বললে বা একটা বিপরীত, দেখুন সবকিছু তো এখন প্রমাণ সাপেক্ষ। আমি কথা বলার জন্য কারোর এগেনস্টে প্রুফ মানে কিছু বলে দিতে পারি না। আমি যেটা জানি না, আপনি আমাকে জিজ্ঞেস করলেন যেটা, কারণ সেটার জন্য মানে আমরা যেমন তিলোত্তমার জন্য জাস্টিস চাইছি, সে জাস্টিস পাচ্ছে না আপাতত, সেটাও যেমন অপরাধ। আর কোনো কিছু প্রমাণ না অবধি সেটাকে একদম ডেফিনেট মনে করে সেই জিনিস আমরা আপাতত কি হচ্ছে, দেখুন এটা তো সিবিআই এখন অব্দি প্রুফ করতে পারেনি, তাহলে আমরা তো খুব সাধারণ মানুষ, আমরা তো এই জায়গাটাতে নেই, তাই না? তো আমরা আঙুল তুলতে পারি যেগুলো ডেফিনেট প্রমাণ পাচ্ছি। মানে আমি আপনাকে যে যে কথাগুলো বললাম, এই যে টুকলি বা এই যে থ্রেড কালচার, যেগুলো আমরা ডেফিনেট ভিডিও মারফতে বিভিন্ন জায়গায় লিকেজ হয়েছে, তারপরেই কিন্তু এগুলো এত জোর দিয়ে বলতে পারছি যে কেউ এসে আমাকে কারুর তার রাজনৈতিক বা পার্সোনাল জায়গা চরিতার্থ করার জন্য তো কেউ কাউকে কালিমালিপ্ত করতে পারে, ঠিক আছে? সেই জায়গাগুলোতে কিন্তু আমরা যাচ্ছি না, সেটা তার পার্সোনাল জায়গা, তার পার্সোনাল বা তার পলিটিক্যাল ভিউ, সেটা তার জায়গা। ভয়ের কথা যদি বলেন, ওই ভয়টা না, আমি ফার্স্ট ভয়টার কথা বলবো। কোথাও না কোথাও তিলোত্তমা কাণ্ডের পরে অ্যাজ এ মেয়ে আমি আপনাকে বলছি, আমি রাতে উঠে বহুবার ভয় পেয়ে গেছি, স্বপ্ন দেখেছি, ভয় পেয়ে গেছি, আমার বাথরুমে যেতে ভয় লেগেছে। আমার মনে হচ্ছে, দেখুন অ্যাজ আমি বাড়ি থেকে অনেকটা দূরেই থাকি, তো মানে আমাকে ট্রাভেল করতে হয় কখনো কিছু জিনিসপত্রে, তো আমার আগে এই ভয়গুলো কাজ করতো না, জানেন তো। এখন তো মনে হয় যে রাত্রেবেলা বাড়ির বাইরে বেরোলেও কিছু হয়ে যাবে না তো, মানে এরকম নেক্সাস তো শুধুমাত্র যে লাইক মানে মেডিকেল ফ্যাটার্নিতে আছে তা নয়, আরো আছে বহু, প্রত্যেকটা লাইনে এরকম সন্দীপ ঘোষ একেবারে জুড়ে আছে, ভর্তি আছে। তো সেই ভয়টা কিন্তু সত্যিই যারা দিয়েছে, এবং যতক্ষণ না আমাদের বোনটা, আমাদের মেয়েটা সুবিচার পাবে, ততক্ষণ হয়তো এই ভয় আমাদের থেকে যাবে না। আর এই আমরা মহামান্য আদালতের কাছে এটাই আশা করব যে সুবিচার পাবে। আমরাও বিচার ব্যবস্থার উপর আস্থা রাখতে চাই, আমরাও চাই যে বাচ্চা ছেলে মেয়েগুলো কাজে ফিরুক, তাদেরও হয়তো ভালো লাগছে না, এটাই তো। মানে সরকারের বিরুদ্ধে বলতে হবে বলেই বলতে এলাম, আমায় টিআরপি বাড়ানো, সেটা আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু এখানে আমরা চাই সুষ্ঠু বিচার পাক, আর ওদের যে যে দাবি দাওয়াগুলো আছে যাতে নেক্সট এরকম জিনিসপত্র না ঘটে, এটুকু, আর কিছু নাই। ভেরি গুড। আমি প্রভাকর বাবুর কাছেও একই প্রশ্ন নিয়ে যাব। আমি ম্যাডামের সঙ্গে সম্পূর্ণ সহমত যে দেখুন, আমরা তো কোনো রাজনৈতিক দল বা কোনো রং দেখে মানে মানুষের হয়ে সওয়াল করব বা মানুষের হয়ে পাশে দাঁড়াবো, সেরকমটা তো নয়। এবার কর্মক্ষেত্রে নিরাপত্তা সবাই চাই। আমরা তিলোত্তমার এই ঘটনার পরেও দেখেছি বিভিন্ন হাসপাতালে চিকিৎসক বলুন বা নার্স বলুন, তাদের উপর আক্রমণ হয়েছে, তাদের শ্লীলতা নিয়ে হানি করার চেষ্টা হয়েছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিতে পারি, বীরভূমের ইলাম বাজারে আপনারা হয়তো দেখে থাকবেন, একজন কর্তব্যরত নার্সের সঙ্গে শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছিল। তো সুতরাং এরম কর্মক্ষেত্রে নিরাপত্তা সবাই চাই, এটা তো আমাদের একটা বেসিক ডিমান্ড, যে আমরা যে জায়গাটায় কাজ করব সেই জায়গায় যদি আমরা নিরাপত্তা না পাই, তাহলে তো স্বাভাবিকভাবেই আমরা একটা ভয়ের পরিবেশে থাকবোই। তো এটুকু আমরা সবার মানে সমস্ত চিকিৎসক সমাজের পক্ষ থেকে আমাদের একটা আর্জি বা অনুরোধ করতে পারে যে কাজের জায়গায় আমাদের একটু নিরাপত্তা দেওয়া হোক, তাহলে আমরা হয়তো পরিষেবাটা আরো ভালোভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। ব্যাস এটুকুই। বেশ, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে ট্রাইব টিভি বাংলায় আসার জন্য, এক কথায় অঞ্জনের সময় তোমার জন্য, যোগদান করার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করব, ম্যাম যা বললেন আমি কেন এই প্রশ্ন করলাম এবার আপনারা বুঝতে পারবেন। দেখুন, দুজনের থেকে একটি বিষয় অত্যন্ত স্পেসিফিক্যালি তারা বলছেন যে রাজ্য সরকারের বিরুদ্ধে বলতে হবে বলেই আমরা বলবো, এটা হতে পারে না। যে জিনিস এখনও প্রমাণ হয়নি সে বিষয়ে তারা কিছু বলবেন না। অর্থাৎ একটি বিষয় অত্যন্ত ক্লিয়ার যে তারা এখনও পর্যন্ত আপলিটিক্যালি রয়েছেন। যারা ভাবছেন বা যারা প্রেস কনফারেন্স করে নানান রকম কথা বলছেন, তাদেরকে একবার এই প্যানেল ডিসকাশনটা দেখার কথা বলবো। মনে রাখবেন, তারা এখনও পর্যন্ত আপলিটিক্যালি রয়েছে এবং তাদের বার্তা, তাদের দফা, তাদের দাবি একটি জায়গাতেই,
তিনটি শব্দের একটি লাইন, উই ওয়ান্ট জাস্টিস। নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দা এরকমই টানটান শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যা 7টায় এক কথায় অঞ্চলে। নমস্কার।